টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত 5 জনের পরিবারে শোকের মাতম। ঈদের ছুটিতে সড়ক নৌ রেলপথে একের পর এক দুর্ঘটনায় বিষাদের ছায়া। গার্মেন্টসে চাকরি করে, সেই চাকরির উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল। এয়ার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই লাউন দাউন হচ্ছে, এখন বাদ জোহর পর হলো মাটি হবে। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চের চাপ বাড়লেও কোনো ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। দুর্ঘটনা হয়েছে, আমরা খুব সুস্থভাবে আইছি, কোনো সমস্যা হয়নি। কনসার্ন অথরিটি থেকে শুরু করে সবার আসলে আপনারা সচেতনভাবে এগিয়ে আসা দরকার। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি 11 দলীয় ঐক্য। সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে জামায়াত, এনসিপি সহ শরিকরা। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা জবাব ইরানের। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের জানাজা হবে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। বাদ জোহর জানাজার পর ধাপেরহাট ইউনিয়নের নিচপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে। নিহতরা হলেন নার্গিস আক্তার, তার ছেলে নীরব, নার্গিসের বেআইন দোলা বেগম, সুলতান মাহমুদ এবং তার চাচাতো বোন রিফা রিসা। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। গত রাতে ঈদের ছুটি শেষে বাসে করে ঢাকা ফিরছিলেন তারা। টাঙ্গাইলের ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন 5 জন। এনারা হলো 2 বিয়ান ছিল। এই 4 দিন আগে তার মেয়ে বিয়ে দিয়েছে। গার্মেন্টসে চাকরি করে, সেই চাকরির উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল। এয়ার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই এখন লাউন দাউন হচ্ছে, এখন বাদ জোহর পর হলো মাটি হবে। এ বিষয়ে আরো জানাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ। পলাশ, নিহতদের জানাজা এবং দাফনের প্রস্তুতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। রাব্বি, আসলে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছার পর এই তাদের যে মরদেহর যে সৎকার কাজ আছে সেগুলো কিন্তু করছেন এবং একই সঙ্গে কবরস্থান যেটি রয়েছে সেটিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং পারিবারিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিহতদের মরদেহ বাদ জোহর জানাজার শেষে এই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই মুহূর্তে আমি ছিলাম নিহত শিশু নীরব ও তার মা নার্গিস বেগমের বাড়িতে। আপনাকে যদি একটু আমি দেখাই যে মরদেহ আসলে এই গ্রামের বাড়িতে উঠানে পৌঁছানোর পর বিশেষ করে এই প্রতিবেশী মানুষ যারা রয়েছে এবং আশপাশের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এক নজরে তাকে দেখার জন্য এখানে আসছেন। একই সঙ্গে তাদের মধ্যে স্বজন যারা রয়েছেন সেই স্বজনরা কিন্তু প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ অবস্থায় পড়েছেন। আপনাকে আমি জানিয়ে রাখি যে নিহত শিশু নীরবের মা নার্গিস বেগম, তিনি তার সন্তান এবং তার যে বড় ছেলের শাশুড়ি দোলা বেগম ছিলেন, তার সঙ্গে ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থলে ফিরছিলেন। সেই কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। অবশেষে তারা বাড়িতে লাশ হয়ে ফিরলেন। এই যে মরদেহ এসে পৌঁছানোর পরে যে মানুষের হৃদয় বিদারক যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই অবস্থা আসলে কোনোভাবেই আসলে মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার মতো পরিবেশ নেই। একেবারে শোকাবহ পরিবেশ, যে মানুষ এমন দুর্ঘটনায় যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হারিয়েছেন এবং সেই পরিবারগুলো কিন্তু এখন বেশ দুর্দশার মধ্যে পড়বেন। আসলে আপনাকে জানিয়ে রাখি যে কর্মক্ষম এই ব্যক্তি নার্গিস আক্তার এবং তার স্বামী
সহ 2টি মাত্র সন্তান নীরব এবং নিলয়। ঈদের পরেই বড় ছেলে নিলয়ের বিয়ে দিয়েছেন। সেই বিয়ের বধূকে রেখেই আসলে তারা ঢাকায় যাচ্ছিলেন নিজের কর্মস্থলে। আসলে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন এবং এই দুর্ঘটনার পরেই এই এলাকার মানুষের মধ্যেও কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং একই সঙ্গে এই এলাকার মানুষ যেটি আমাদেরকে বলছেন যে নিহতের পরিবারগুলো যেহেতু উপযোগ্য কোনো ব্যক্তি ছিলেন, তাদের পরিবারের পাশে যেন সরকার এবং প্রশাসন যেন সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো এই পরিবারগুলো আগামী দিনে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। রাব্বি। পলাশ, আপনাকে ধন্যবাদ। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই গেল চলে। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা সাজানো হলো না আর। রাজবাড়ির দৌলদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারে ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদযাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস 3 আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য। সেই পুতুলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন সৌম্য, সাথে নিজেও অনন্তকালের যাত্রী। পানি নিয়ে যাদের ভয় ছিল অসীম, তাদের জীবনের যবনিকা সেই জলের বুকে। তুখোর বিতর্ক করা আহনাফ রাইয়ানের অবশ্য জলভীতি ছিল না। নদীর সাথে সখ্যতার চিরদিনের। ফেসবুকে শেষ প্রোফাইল ছবিটা অন্তত তাই বলে। কিন্তু কে জানত মমতাবই মাকে নিয়ে তার জীবনের অন্তিম যাত্রা লিখে দেবে প্রমত্তা নদী। হাসিমাখা মায়ের মুখটা দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা। কে জানত এ দেখাই শেষ। পদ্মায় বাসডুবির সময় নিজেকে কোনোভাবে সামলে উঠলেও মা যেন কোথায় হারিয়ে গেল চিরতরে। এক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা 26 প্রাণ। মায়ের শাড়ি, বোনের লাল জামা আর আব্বার পাঞ্জাবিটা নিয়ে যখন বাড়ির পথে, তখন বাড়ি যাওয়ার খুব তাড়া। তাই ঝুঁকি নিয়েই উঠতে হবে লঞ্চে। অসতর্কতায় ঘটল দুর্ঘটনা। লঞ্চের চাপে পিষ্ট সোহেল ফকির। অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে পারলেও পারেননি বাবাকে। নতুন জামায় লেগে থাকা রক্তের দাগে নিথর দেহে 3 শিশু, খাদিজা, মরিয়ম আর সাইদা। ঈদের পরদিনই কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় 12 পরিবারের আনন্দ হয়ে ওঠে বিষাদময়। ওই দিনই সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় অন্তত 23 জন। ঈদ শেষে কুমিল্লার বুড়িচংয়ে বাস প্রাইভেট কার সংঘর্ষে শেষ পুরো পরিবার। আব্দুল মমিন ও স্ত্রী ঝর্ণা বেগম সন্তানসহ পরিবারের 4 জনই চলে যান না ফেরার দেশে। সাথে গাড়ি চালকও এখন কেবলই স্মৃতি। খরচের কথা চিন্তা করে প্রবাস থেকে দাঁতের চিকিৎসা করাতে ফিরেছিলেন দেশে। মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জের সেই প্রবাসী সাইদুল এখন বিষাদময় স্মৃতি। ট্রাক চাপা, মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো, বাস ট্রেন দুর্ঘটনা, বাস খাদে পড়ে যাওয়া, নদীতে পড়ে যাওয়া, ব্যাটারি চালিত কিংবা ইজি বাইকে বেপরোয়া চলাফেরা, কত কত দুর্ঘটনা। এবারের ঈদে 9 দিনে প্রায় 300 প্রাণের অকাল যাত্রা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে শহরে ফিরছেন মানুষ। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে করে ফিরছেন তারা। তাই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঢাকামুখী গাড়ির চাপ ছিল। তবে সরকারি বেসরকারি অফিস, আদালত আরও আগে খুলে গেছে, তাই রাজধানী ফেরার চাপ ছিল না। এবার তুলনামূলকভাবে ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় আতঙ্ক রয়েছে যাত্রীদের মাঝে। বিশেষ করে সড়ক পথে যারা ফিরছেন তারা জানিয়েছেন দুশ্চিন্তার কথা। সড়ক পথে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান যাত্রীদের। গতবার ঈদের থেকে এইবার ঈদে প্রচণ্ড ভোগান্তি ছিল। আর
আসার সময় ভাড়াও বেশি নিচ্ছে। আর আগামীতে আর যাব না এই আতঙ্কের মধ্যে, যেভাবে ক্ষতি হয়েছে দেশের মানুষের। থেকে উত্তরণের জন্য আসলে আমাদের সবার মানে কনসার্ন অথরিটি থেকে শুরু করে সবার আসলে মানে আপনারা সচেতনভাবে এগিয়ে আসা দরকার। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। রাব্বি, ঢাকায় ফেরা মানুষের এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কতটা নির্বিঘ্নে ফিরতে পারছেন জানাবেন। আসলে যাত্রীদের মধ্যে উদ্বিগ্নতা আমরা দেখেছি। তারা চিন্তিত বা আতঙ্কিত এই কারণেই যে এবারের ঈদ যাত্রায় আপনি দেখেছেন যে গত কয়েক বছরের তুলনায় সড়কে বা বাস, ট্রেনে বা লঞ্চে সব মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি যে দুর্ঘটনা ছিল। সে কারণে যারা ফিরছেন তারা এক ধরনের চাপ নিয়ে বাড়ি ফিরছেন এবং সেই চাপের কথাই কিন্তু বলছেন যাত্রীরা। এবং সড়কপথে আজকে আমরা দেখেছি যে মহাখালীতে আছি, গাড়ির চাপ আছে এবং তবে অধিকাংশ যারা ঈদ করতে বাড়ি গিয়েছেন তারা অধিকাংশ জনই কিন্তু আগেই ফিরেছেন। যারা ছুটি বাড়িয়েছেন বা নানান কারণে বাড়িতে অনেক দিন পর গিয়েছেন কিন্তু তাদেরকে দু একদিন ছুটি নিয়ে তারা থেকে গেছেন, সেখানে তারা ফিরছেন মূলত আজকে। এবং আজকে যেহেতু আগামীকাল থেকে পুরো দমে ঢাকা আবার সচল হবে এবং সেই কারণে আসলে সড়কে গাড়ির চাপ আমরা দেখতে পাচ্ছি বেশি। এবং এই চাপ সামাল দিতে কিন্তু আমরা দেখেছি ট্রাফিক পুলিশকেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এখানে আমি যে রুটটিতে দাঁড়িয়ে আছি, এখানে আসলে অধিকাংশ গাড়ি ময়মনসিংহ, হালুয়াঘাট, জামালপুরের গাড়িগুলো কিন্তু এই রুটে থামানো হয়। এবং যাত্রী যারা আছেন তারা বলছেন যে তারা কিন্তু এবার ঈদে বাড়িতে যাওয়া এবং ঢাকায় আসা দুই সময়েই তারা এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে কিন্তু যেতে হয়েছে এবং সেই কথাই কিন্তু বলছেন। এবং আমরা একটি পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে এবারের ঈদ যাত্রা কেমন হয়েছে, যদি একটু বলতেন। খুবই ভালো হয়েছে, গেছি খুব ভালোভাবে। যাওয়ার সময় 11 ঘন্টা লাগছে, আসার সময় 6 ঘন্টা লাগছে, 3 ঘন্টার জার্নি আর কি। এই আর কি বিষয়। এবার তো সড়কে নানান ধরনের উদ্বিগ্নতা ছিল। না, ওই ধরনের কোনো কিছু আমাদের হয় নাই। আমরা মোটামুটি সেফলি গেছি, বাট সময়টা বেশি লাগছে, অনেক বেশি লাগছে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে আসাটা অনেক সহজ হয়েছে এবং বলছেন যে 3 ঘন্টা রাস্তা তারা কিন্তু 6 ঘন্টায় ঢাকায় ফিরেছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। এদিকে ঈদের ছুটি শেষে আজও লঞ্চ যোগে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সকালে দেশের বিভিন্ন স্থান থেকে সদরঘাটে এসে পৌঁছায় লঞ্চগুলো, তাই সদরঘাটে ঢাকায় ফেরত যাত্রীর চাপ ছিল বেশি। একই চিত্র চাঁদপুর ও ভোলা লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছেন মানুষ। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে ফিরছেন সবাই। ঢাকামুখী সবগুলো লঞ্চই সময় মতো ছাড়ছে। চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে সকাল থেকেই রয়েছে যাত্রীদের ভিড়। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। লঞ্চে এখন মানুষের ভিড় কেমন দেখছেন? যারা ফিরছেন কি বলছেন তারা? চাঁদপুর যে নৌ টার্মিনালটি আছে সেখান থেকে কিন্তু সকাল থেকেই কিন্তু প্রতি ঘন্টায় কখনো কখনো যখন লঞ্চ কন্টিনিউ ভিড়ছে তখন যাত্রী বোঝাই হয়ে গেলেই কিন্তু লঞ্চগুলো তৎক্ষণাৎ ছেড়ে যাচ্ছে, অর্থাৎ অনেক সময় শিডিউলের আগেই কিন্তু লঞ্চ ছাড়ছে। যাত্রীদের চাপ আজকে যতই বেলা গড়াচ্ছে যাত্রীদের চাপ বাড়ছে। সকালে কিছুটা কম থাকলেও এখন তা আরো বেড়েছে। লঞ্চ মালিক প্রতিনিধিরা যেমনটি বলছেন, আসলে এই ছুটির পরে, ঈদের ছুটির পরে যারা ঢাকায় বা অন্যান্য কর্মস্থলে ফেরেননি এই গত 2 দিন ছুটির কারণে, তারা কিন্তু আজকে ফিরছেন। সে কারণে যাত্রীদের চাপ কিছুটা বেশি আছে। আর যাত্রীরা, আমি কথা বলছেন যাত্রীরা আসলে বলছেন যে ভাড়া আগের মতোই নেওয়া হচ্ছে, অর্থাৎ সরকার যে 10% ভাড়া কমানোর ঘোষণা দিয়েছিলেন সেটা মাঝে মধ্যে কিছু লঞ্চ কম নিয়েছে,
কিন্তু বেশিরভাগ লঞ্চই কিন্তু সেই 10% ভাড়া কম নেওয়ার যেই নির্দেশনা সেটা মানেননি বলে যাত্রীদের অভিযোগ করেছেন। আমি আসলে দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের ঘাটে কিন্তু এখন প্রচুর যাত্রী আছেন। এই চাঁদপুর ঘাট থেকে কিন্তু ঢাকা থেকে চাঁদপুর ঢাকা কিন্তু প্রতিদিন 40টা লঞ্চ চলাচল করে, আর নারায়ণগঞ্জ রুটে চাঁদপুর থেকে কিন্তু 14টি লঞ্চ চলাচল করে, আর দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে কিন্তু চাঁদপুর ঘাট থেকে 60টি লঞ্চ চলাচল করে। তো যেমনটি দেখছেন আসলে লঞ্চ ছেড়ে যাচ্ছে, একের পর এক লঞ্চ ছেড়ে যাচ্ছে, যাত্রীরা আসছেন। রুটে কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চলের যাত্রীরা কিন্তু এই চাঁদপুর ঘাট হয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তো এই ছিল চাঁদপুর ঘাট থেকে সর্বশেষ রাব্বি। রনি, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচনেও কি অটুট থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও জামায়াত, এনসিপি সহ অন্য শরিকরা নিজেদের সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে মাঠে। প্রশ্নের জবাবে জামায়াত নেতারা বলছেন, গতানুগতিক রাজনৈতিক জোট না হলেও জোটের আদলেই ঐক্যবদ্ধ 11 দল। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মতে, প্রয়োজনে 11 দল রাজনৈতিক জোটের সিদ্ধান্তে যাবে। শামীম রেজার রিপোর্ট। নির্বাচনের আগে এনসিপিকে সঙ্গে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করে জামাত। ইতিহাসে নিজেদের সর্বোচ্চ আসন নিয়ে তারা এখন বিরোধী দল। জানার আগ্রহ বাড়ছে, আসন সমঝোতার ভিত্তিতে তৈরি হওয়া সেই ঐক্য কি নতুন রাজনৈতিক জোট হিসেবে সামনে এগোবে? নিশ্চিত করে না বললেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জামাত নেতারা। আমরা এখন নির্বাচনী ঐক্য যেটা বলেছি, ঐক্যের মধ্যেই আছি আমরা। এখন যে প্রয়োজন হয় তখন আমরা বসে নির্বাচনী ঐক্য বাদ দিয়ে আমরা 11 দলীয় জোটও করতে পারি, সেটা সময় বলে দেবে কী অবস্থা হবে সামনে। প্রচলিত বা গতানুগতিক যে ধরনের রাজনৈতিক জোট হয় আমাদের, সেটা না হলেও অনেকটা জোটের আদলেই। তো এখনও আমরা ঐক্যবদ্ধ আছি। জাতীয় সংসদে বা সংসদের বাইরে আমরা বসছি, আলোচনা করছি, মত বিনিময় করছি। সংসদের ভেতর অটুট আছে জামাত নেতৃত্বাধীন ঐক্য। সরকারকে প্রয়োজনে মাঠে মোকাবেলার জন্য অবস্থান বজায় রাখার কথা বলছেন তারা। সেক্ষেত্রে কি হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে? বিশেষ করে সিটি কর্পোরেশনে জামাত এবং এনসিপি সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় আছেন আলাদাভাবে। নেতাদের জবাব, এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। আমরা 11 দল বসে আলোচনা করে ঠিক করেছি যে এই সমস্ত বিষয়গুলো যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নেওয়া না হয় এবং এই ধরনের দলীয়করণ যদি অব্যাহত থাকে, তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে আসতে হবে। তখন হয়তো এই আন্দোলন হতে পারে একটা জোটের রূপ হতে পারে। তো এখন যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় আমরা কাজ করছি। জনগণের বিরুদ্ধে যায় যে লড়াইটা, সংগ্রামটা 24-এর জুলাই আন্দোলনে হলো, সেই চেতনার বিরুদ্ধে যদি যায়, অবশ্যই আমরা সংসদে এবং প্রয়োজনে তাদেরকে আমাদের এই দাবি মানতে বাধ্য করার জন্য রাজপথেও আমরা নামতে বাধ্য হব। সংসদ নির্বাচনের সাফল্য মাথায় নিলে জোটের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে 11 দল। অবশ্য আগামীতে দলীয় প্রতীক বা সরাসরি রাজনৈতিক মনোনয়নে মেয়র বা চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়নি এখনো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শিশু ওয়ার্ডে আইসিইউ সংকট, আছে দীর্ঘ সিরিয়াল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষায় থাকতে থাকতেই তাই প্রতিদিন মৃত্যু হচ্ছে শিশুদের। হিসাব বলছে গেল 2 সপ্তাহে এভাবে মারা গেছে 44 শিশু। রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানোয় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শিশু আইসিইউ সংখ্যা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। এছাড়া মাঝপথে থেমে থাকা বিশেষায়িত শিশু হাসপাতালের কাজও সম্পন্ন করা জরুরি বলে মনে করেন তারা। সন্তানের নিথর দেহে পাগলের মতো চুমু খাচ্ছেন বাবা মা। চোখের সামনে সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না তারা। গুরুতর অবস্থায় 3 দিন ধরে আইসিইউ এর জন্য এক দীর্ঘ অপেক্ষা। কখন আইসিইউতে একটা সিট খালি হয়, কিন্তু সিরিয়াল আসার আগেই শুক্রবার অসহায় বাবা মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 8 মাসের শিশু আব্দুর রহমান। খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবৎ কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী,
নিউমোনিয়ার রোগী সব একই সাথে, একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আব্দুর রহমানকে গত 1 মাস আগে রামেক হাসপাতালে ভর্তি করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক বাবা মাসুদ রানা। 1 মাস 3 দিন পরে মারা গেছে বুকের ধন। ঈদের 3 দিন আগে ছুটি দিছিল, বাচ্চার ঘর না ভালো হতে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পর আইসি রয়্যালে ভর্তি হচ্ছিলাম, ও আবার 10-এ আসছে। রামেক হাসপাতালে শিশুদের আইসিইউ নিয়ে এই সংকট তীব্র হয়ে উঠেছে। শিশুদের নিয়ে অপেক্ষামান অভিভাবকরা উদ্বিগ্ন। আইসির অবস্থা বলছে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালের অপেক্ষা করো, ফোন করব। অক্সিজেনের অভাব, ডাক্তার ঠিক মতন আসছে না, চিকিৎসা দিচ্ছে না, আইসিইউতে সিরিয়াল নাই। আইসিইউর অভাবে মিনিমাম প্রতিদিন 6-7 টাকা করে মারা যাচ্ছে। সিরিয়াল কালকে দিছি, এখন পর্যন্ত আইসিইউর ভিতরে এখন একটা বেডও ফাঁকা হয় না। আমার বাবু কেমরেই খারাপ হয়ে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 3টি ওয়ার্ড মিলে শিশু শয্যার সংখ্যা 120টি, যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 6 থেকে 800 জন শিশু। 40 শয্যার একটি আইসিইউ ওয়ার্ড থাকলেও এর মধ্যে 12টি শয্যা প্রাপ্তবয়স্কদের জন্য, 16টি জেরিয়াট্রিক রোগীদের জন্য আর মাত্র 12টি শয্যা শিশুদের জন্য নির্ধারিত। তাই চিকিৎসকরা এক প্রকার অসহায় হয়ে পড়েছেন। যে পরিমাণে পেশেন্ট এখানে ভর্তি হচ্ছে, তাদের ভিতরে যাদের আমার আইসিইউ সাপোর্ট প্রয়োজন, সেই পরিমাণে আইসিইউতে আমার অ্যাকোমোডেট করা এখানে বেড নেই। মিজেলস বা হামের যে আউটব্রেক, এটা যে বছরে সব সময় থাকে তা না, আর রিসেন্ট সময়টা পিকে আছে। অ্যাটলিস্ট এই সময় যেন আইসিইউ সাপোর্টটা একটু এক্সটেন্ড করা যায়। চিকিৎসকরা জানান, রংপুর আর খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় অতিরিক্ত চাপ বেড়েছে রামেক হাসপাতালে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, জেনেদা সব জায়গা থেকে বাচ্চারা আসছে। আর সবাই মিলে এখানে আসলে তো যা হয়। আজকে সকালে 3টা বাচ্চা ভালো হয়ে গেছে, ওয়ার্ডে পাঠানো হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। তাহলে 4টা বেড ফাঁকা হয়েছে, 4টা বাচ্চা ঢুকতে পারছে, আর বাকি আরও প্রায় 48টা বাচ্চা ছিল আজকে সিরিয়ালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত চাপের কারণে আইসিইউ এর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় বিশেষায়িত শিশু হাসপাতালের তাগিদ দিচ্ছেন তারা। রাজশাহীতে কিন্তু একটি শিশু হাসপাতাল অবকাঠামোগত উন্নত হয়ে পড়ে আছে, সেটি যদি খুব দ্রুত চালু করা যায়, সেক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর উপরে চাপটা কমবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এ নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত হয়েছে 13 সেনা। ইসরায়েলের বিভিন্ন স্থানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিবের মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন ও দোকানপাট। প্রাণ হারিয়েছে 1 জন, আহত 4 জন। পশ্চিম তীরে হেব্রন সহ কয়েক জায়গার আকাশে দেখা গেছে ইরানের মিসাইল। ইরানেও অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। পরমাণু স্থাপনা ও ইস্পাত কারখানার পর শুক্রবার বড় ধরনের হামলা চালিয়েছে তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে। জানজানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 7 জন। কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মত, স্থলবাহিনীর অংশগ্রহণ ছাড়াই লক্ষ্যে পৌঁছাবে ওয়াশিংটন। ফ্রান্সের G7 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। তার দাবি, এটি বেআইনি ও অগ্রহণযোগ্য। এই পদক্ষেপ মোকাবেলায় মিত্রদের পরিকল্পনার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে অংশ নিতে প্রস্তুত। যুদ্ধ মন্ত্রণালয় বরাবরই বলে আসছে, আমরা নির্ধারিত সময় কিংবা তারও আগে অভিযান শেষ করার পথে এগোচ্ছি। এটি কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কয়েক মাসের প্রয়োজন নেই। আমাদের অগ্রগতি খুবই ভালো। স্পষ্টতই কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। আমরা কোনো স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবো। হরমুজ প্রণালীর নাম বদলে নিজের নাম জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ঠাট্টা করে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথটিকে আখ্যা দিলেন ট্রাম্প প্রণালী বলে। পরক্ষণেই ব্যাখ্যা দিয়ে জানালেন, ভুল করে নয়, ইচ্ছে করেই ব্যবহার করেছেন নিজের নাম। আমরা আলোচনা করছি, কিছু করা গেলে দারুণ হবে। তবে তাদের ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে, মানে হরমুজ প্রণালী।
ও ক্ষমা করবেন, ভুয়া সংবাদদাতারা জানাবে আমি ভুল করে ট্রাম্প প্রণালী বলেছি, তবে তা কিন্তু নয়। We're going to send you 8 ships of oil